লেটেস্ট নিউজ সম্প্রতি যেখানে আপনি কাজ করেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় সেই আপনার প্রতিবেদনগুলো থেকে। আপনার কাছ থেকে আসলে সেখানে প্রকাশিত সম্প্রতি ৮ পর্বের ধারাবাহিক প্রতিবেদন এসেছে বাংলাদেশের ৫ই আগস্টের পূর্বাপর একটা পরিস্থিতি নিয়ে, যেখানে যেটি শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ এক্সপোজ দ্য রেজিম চেঞ্জ কনস্পিরেসি। ৮ পর্বের প্রতিবেদন। আমি আপনার কাছ থেকে একটু আসলে এটার সামারি জানাতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, যে আপনাদের ফাইন্ডিংসটা কি? আপনারা এটাকে রেজিম চেঞ্জ কনস্পিরেসি কেন বলছেন, কেন গণ অভ্যুত্থান নয়, একটু জানতে চাই। ওকে, তো আমার মনে হয় যে এই প্রথমে বলে রাখি যে এই যে রেজিম চেঞ্জের ব্যাপারটা, সেটা প্রথম আমরা টের পাই, অন্তত আমি পাই 2024-এর সেপ্টেম্বর মাসে, অগস্ট অ্যাকচুয়ালি, ইমিডিয়েটলি আফটার দি রেজিম চেঞ্জ। তো উম, তো তখন থেকে আমি এটার পেছনে নানান ভাবে মানে ইনভেস্টিগেট করেছি, নানান লোকেদের সঙ্গে কথা বলেছি, অ্যান্ড অনেক কিছু আহ, দিল্লিতে বসে প্রবলেম হচ্ছিল আর কি। বাট এনিওয়ে, টু কাট এ লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে এটা 2024 পুরো অগস্টের পর কাটলো, 2025টা কাটলো। বাই দ্যাট টাইম আই ওয়াজ অ্যাবসলিউটলি সার্টেন যে এটা একটা রেজিম চেঞ্জেরই মানে স্টোরি। আর সেটা আমরা নানান ভাবে অনেক ধরনের ভেরি ব্রড ইন্ডিকেশনস পেয়েছিলাম। যেভাবে মার্কিনী দুটো সংস্থা যারা ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি নিয়ে আন্ডারে কাজ করে, তারা আইআরআই আর এনডিআই যেভাবে এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সটাকে। আর এটা নিয়ে ইট হ্যাজ বিন রিটেন, acres of newsprint have gone into on the story. তো ওই মানে তো এটা ক্রমশ মানে ইট বিকেম অলমোস্ট a truth, অলমোস্ট, যে এটা হয়েছে। বাট উই নিডেড টু নো যে হাউ ওয়াজ ইট অপারেশনালাইজড। হম একটা কজাল মেকানিজম থাকে তো বিটুইন এ অ্যান্ড বি, এ কজেস বি, কিন্তু হাউ ডাজ এ কজ বি? তো এই জিনিসটাকে জানার জন্য আমরা সেটারও টের পাচ্ছিলাম। বাট উই অনেকগুলো মিসিং লিঙ্কস ছিল। আর বিকজ আমি দিল্লিতে, অনেক সময় সোর্সেসরা ফোনে এইসব জিনিস বলতে চায় না, বা সোর্সেসদের অব্দি পৌঁছানোটা এটা ডিফিকাল্ট হয়ে যায়। কাগজপত্র পেতে ডিফিকাল্ট হয়ে যায়, এভিডেন্স পেতে ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যখন জার্নালিস্ট এনায়েত কবির, সিনিয়র জার্নালিস্ট, উনি যখন, ওনার সঙ্গে যখন এই ম্যাটারটা ডিসকাস করা হলো, হি অলসো গট ইন্টারেস্টেড বিকজ হি অলসো ওয়ান্টেড আনসার্স টু কোয়েশ্চেন। উনিও কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তো তারপরে যখন আমরা এটাকে নিয়ে বেশ ব্রেন স্টর্ম করলাম, অলমোস্ট 2.5 মাস ধরে শুধু ব্রেন স্টর্মই করেছি আর কি। তারপরে উই ডিসাইডেড যে যখন এই কয়েকটা নোডাল পয়েন্টস গুলো আমরা ফোকাস করতে শুরু করলাম, তখন ইট বিকেম ক্লিয়ার যে হাউ দিস মাইট হ্যাভ জি, হ্যাপেন্ড। আপনার কাছ থেকে যদি এটা এখন এটা আমরা একটু ক্লিয়ার হতে চাই, যে আপনারা মানে কি পেলেন, একদম মানে সামারি করে যদি সেই জায়গাটায় চলে আসি, যে আপনারা কি পেলেন, কারা কারা বা কোন কোন পক্ষ এর সাথে জড়িত বলে আপনাদের ফাইন্ডিংস। তো কজাল মেকানিজমটা হচ্ছে, মানে যেভাবে আমরা পেয়েছি তার মধ্যে এখনো অনেক কাজ বাকি আছে আমার মনে হয়। আর সেই কজাল মেকানিজমটা হচ্ছে ক্লিয়ারলি একটা প্রক্রিয়া শুরু হয়েছিল লং বিফোর 2024। মানে আমি প্লেস করি 2021-এর এন্ডের দিকে, সেখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আর কজাল মেকানিজমটা আমরা যদি অ্যারো দিয়ে বোঝাই, তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অ্যান্ড বাংলাদেশ আর্মি। তো দিস নিডস টু বি কেপ্ট ইন মাইন্ড ভেরি ভেরি ক্লিয়ারলি, যে এই জিনিসটা ঘটে কিভাবে, আর হু আর দ্য পিপল যারা ফর ডিফারেন্ট রিজনস এই জিনিসটাকে হতে দিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশে যেটা, বাংলাদেশ আর্মি, মানে এটা কেন বললেন আপনি? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ আর্মি, এটা দিয়ে কি ওকে, বোঝালেন? এটাতে বোঝালাম যে এই তিনজনের এই দুটো স্টেট অ্যাক্টর্স এর মাধ্যমে, দুটো স্টেটের মাধ্যমে এই পট পরিবর্তন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেটা ঘটিয়েছে হচ্ছে আর্মি। স্টুডেন্টসরা ছিল একটা ভেরি ভেরি স্মল পার্ট। তাদের শুধু ওই ইনিশিয়াল ডেজ গুলো আর কি, যে ডেজ লিডিং আপ টু দি রেজিম চেঞ্জ অফ 5th অগস্ট 2024, সেই জায়গাটার ইমিডিয়েট কজ হিসেবে দেখানো। বাট এটার প্রক্রিয়া আমি বললাম বেশ অনেক দিন ধরে হচ্ছে। কিন্তু আমি পার্সোনালি, হুম, আই ফার্স্ট গট দি ইন্ডিকেশন
যখন আমি এটা নিয়ে লিখেছিলাম 2024-এ, যখন আমি একটা ডকুমেন্ট হাতে পেয়েছিলাম, সেটাতে দেখানো যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যানশিপ থেকে মোহাম্মদ ইউনূস কবে পদত্যাগ করলেন, সেই ডেটটা হচ্ছে 7th of March 2023। এই অর্ডারটা ওদের অফিস থেকেই বার করা হয়েছিল। আর ওনার জায়গায় উনি স্টেপ ডাউন করার পরে 3জন কো চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো আর ওই কো চেয়ারপারসনের মধ্যে একজন ছিলেন যে ভদ্রমহিলা, যিনি হেলথ অ্যাডভাইজার নূরজাহান হয়েছিলেন পরে, নূরজাহান বেগম। নুরজাহান বেগম। তো তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন, ফার্স্ট ডকুমেন্ট। আর আমি যদি বলতে পারি যে আমার হাতে ফার্স্ট ইনিশিয়াল ডকুমেন্ট অফ দিস চেঞ্জ, ওয়াই ওয়াজ দিস হ্যাপেনিং, সেটা আমরা প্রসপেক্টিভলি জেনেছি। রেট্রোস্পেক্টিভলি জানলে তো ভালোই হতো, প্রসপেক্টিভলি জেনেছি, আগে গিয়ে পেছনের দিকে দেখেছি। তো এই জিনিসটা তখন জানা হয়েছিল 2024-এ, আর আমি তখন স্টোরিও করেছিলাম এটা নিয়ে। হাউএভার, অনেকগুলো মিসিং এলিমেন্টস ছিল। যে এত বড় ঘটনা ঘটে গেল, ইন্ডিয়া হচ্ছে এই জিওপলিটিক্যাল এরিয়াতে একটি বড় স্টেক হোল্ডার, সেখানে ইন্ডিয়ার লোকজনের নাকের তলায় এই ঘটনাটা ঘটছে আর তারা টের পাচ্ছে না, দ্যাট ওয়াজ বিয়ন্ড ক্রেডিবিলিটি আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমরা সেটাকে চেষ্টা করলাম যে এই জায়গাটার উপর ফোকাসটা কিভাবে করা যেতে পারে, যেটা আমরা বুঝলাম আর কি। আমি এখনো বলছি কিন্তু স্টোরির মধ্যে দের আর মানে অনেকগুলো নাটস এন্ড বোল্টস আছে যেগুলো আরো ভালোভাবে আমাদের জানতে হবে। বাট ব্রডলি স্পিকিং যেটা এস্টাবলিশ করা গেছে হলো যে এই কজাল মেকানিজমটার জন্যই কিন্তু আর্মি ওয়াজ অ্যাক্টিভেটেড। আমি সবসময় একটু মানে সাংবাদিকরা অনেক সময় ব্যাকা ভাবে, মানে আমরা ব্যাকা ভাবে ভাবি আর কি। তো সেটা আমরা দেখলাম যে ইন্ডিয়াস সাইলেন্স ওয়াজ ভেরি মিস্টিরিয়াস, স্পেশালি 2023-এ যখন শেখ হাসিনার উপরে ট্রিমেন্ডাস চাপ আসতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে। আমরা দেখতাম পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যাওয়া করা, কি ধরনের চাপ ফেস করতে হয়েছিল। তখন ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মোমেন, মাসুদ বিন মোমেন ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন। ওনাকে কিভাবে চাপগুলো ফেস করতে হয়েছিল। তো আর সেটা আমরা দেখলাম 2023-এ নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল দিল্লিতে, কল 2+2, যেখানে অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর ভারতের তরফ থেকে ছিলেন হচ্ছে মিস্টার এস জয়শঙ্কর আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আমার মনে হয় দ্যাট ওয়াজ প্রিসাইসলি দ্য পয়েন্ট where the Indian involvement began আর কি। Although we do not have মানে যেটাকে আমরা বলি না যে ইনকন্ট্রোভার্টিবল প্রুফ অফ ইনভলভমেন্ট, সেটা খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল, যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে? 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো, মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। তো আর তার সঙ্গে আমার মনে হয় ওই সময়টা না, মনে হয় কেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন ওয়াই বোথ দ্য আমেরিকানস অ্যান্ড দি ইন্ডিয়ানস ওয়েন্ট অন টু ওয়ান সাইড। আর সেটা হলো দ্য চাইনা ফ্যাক্টর। আর ওই সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার একটা চায়না ভিজিট হয়েছিল, যে দ্যাট এন্ডেড ইন এ ফিয়াস্কো। ওনাকে একদিন আগে বেজিং থেকে ফেরত চলে আসতে হয়েছিল, বিকজ দ্য চাইনিজ যেই প্রেশারটা ওনার উপরে এসেছিল চায়নাতে, শি কুড নট উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, এন্ড দ্য চাইনিজ ফাউন্ড হার টু বি আনরিলায়েবল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। তো যেটাকে আমরা বলি না যে মানে ধবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা, সেই যে অবস্থাটা হয়ে গিয়েছিল। তো শি ফাউন্ড হারসেলফ কমপ্লিটলি বক্সড ইন ওখানে। আর তারপরেই কিন্তু ভারতবর্ষে সফর হলো ওনার, আর তখনও উনি জানতেন না এটা হতে যাচ্ছে। আর দিস ওয়াজ জুন 2024। আর ঠিক তার 1 মাস পরেই কিন্তু
the entire process at the domestic level began. আর সেই ডোমেস্টিক লেভেলে আমরা দেখলাম একটা একটা স্টুডেন্টস মুভমেন্ট হলো বেসড অন দ্য কোটা রিজার্ভেশনের ওপরে আর কি। তো ওটা হলো মানে দ্যাট ওয়াজ জাস্ট এ ফাসাড আর কি। সেই ফাসাডটা না হলে আমার মনে হয় এই স্টুডেন্টস মুভমেন্টটা করানো যেত না। আর তার পেছনেই কিন্তু নানান ধরনের নানা লেয়ার্ড লেভেল অফ কনস্পিরেসি ছিল উইদিন বাংলাদেশ। মানে সুশীল সমাজ ছিল, এনজিও ছিল, স্টুডেন্টসরা তো ছিলই, তারপরে একাডেমিক্সরা ইনভলভ ছিল। সো উই নো দ্যাট এদের যে ইনভলভমেন্টটা সেটাই আমরা কিন্তু সামনাসামনি দেখলাম। বাট তার নিচে যে ফোর্সেস গুলো প্লে করলো আর কি, আর যেভাবে এনায়েত কবির যেভাবে ব্যাপারটাকে ডিটেইলড ভাবে এক্সপোজ করেছিলেন অ্যাবাউট হাউ দি আর্মি অলসো গট ইনভলভ। মানে আমি আর্মির ওনার ওনার ইনভলভমেন্টটা একটু বক্তব্য হচ্ছে সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই, কিন্তু আমার ওই প্রশ্নটা আরেকটু আমি বুঝতে আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি দামি নির্বাচন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা মানে একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো মানে ভারত এবং যুক্তরাষ্ট্র যদি বিশেষত যদি ভারত সমর্থন না দিত তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত, কিন্তু তখন সেটা না করে কিন্তু কেন? আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। হ্যাঁ, আর ওখানে বিএনপি কোনোভাবে ইলেকশনে যাচ্ছে না, এন্ড শি হ্যাড বিকাম অ্যাডামেন্ট, শেখ হাসিনা হ্যাড বিকাম আচ্ছা। অ্যাডামেন্ট, এক্সট্রিমলি অ্যাডামেন্ট যে সেটা উনি করিয়েই ছাড়বেন। আমার মনে হয় অনেক কিছু কিন্তু বিপরীতে ঘটতে শুরু করেছিল, যেটা ভারত হয়তো ভেবেছিল যে অ্যাভয়েড করা যেতে পারে। আমি কিন্তু বললাম যে নভেম্বর 2023-তে 2+2 মিটিং এর পরেই কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল ফরেন সেক্রেটারি তখন ছিল বিনয় কোয়াত্রা, ওনাকে বাংলাদেশের ইলেকশনের উপরে প্রশ্ন করা হয়, আর তখন উনি একটা ভেরি অড রেসপন্স দেন, যে সেটা হলো যে ইলেকশনস আর এন ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের যে মানে ঠিক আছে ডিপ্লোম্যাটিক্যালি কেউ এটা বলবে না যে উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, বাট অফ কোর্স উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ, ফ্রম এ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ। তো সেই জায়গাটা তখন যখন মানে she had crossed the Rubicon, so to say, as far as China is concerned. She had gone far too deep into that. আর আমার মনে হয় তখনই বোধহয় the urgency was there in order to accelerate the process of removing her. আর সেটাতে যে রোলটা প্লে করেছিল আর্মি, সেই এনায়েত ভাই এটা কিন্তু ওনার বক্তব্যে উনি অন্যান্য জায়গায় বলেছেন, আমার সঙ্গে ডিসকাশনের সময়ও কথা হয়েছে। আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে at very critical moments, কিন্তু army has got deeply involved in politics. But this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision. যে যেই government set up is going to prove inimical to the interests of the US and also to the Indians. সেটার কিন্তু লাইফ আর বেশি দিন প্রলং করা যাচ্ছিল না আমার মনে হয়। and and therefore কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস এবং ইন্ডিয়ার? because she had মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু করেছিলেন, জি রাইট? তো দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া। সেটা কিন্তু আমরা এখন অব্দিও দেখে যাচ্ছি ইন সাম ফর্ম অর দি আদার, ইন মেনি ওয়েজ। মিস্টার খলিলুর রহমানের অ্যাকসেপ্টেন্স অ্যাজ বাংলাদেশের ফরেন মিনিস্টার অন মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, ইট ইজ আ কন্টিনিউয়েশন, ইটস অলমোস্ট অ্যান এপিলগ টু দ্য বুক, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি। জি, তাহলে এইখানে একটু সামারি করি যে যেটি এতদিন পর্যন্ত মনে হয়েছে বা তখন নির্বাচনের আগেও 24-এর নির্বাচনের আগেও আমরা ওবায়দুল কাদেরের কাছে শুনেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আসলে তলে তলে সব ঠিক হচ্ছিল না তাদের জন্য, বরং ভারতকে দেখা যাচ্ছিল সমর্থন বা ব্যাক করছে, যেটা আসলে মনে হচ্ছিল আসলে ভারত ঠিক সেই ভূমিকায় ছিল না। ভারত বরং যুক্তরাষ্ট্রের সাথে একটা এই রেজিম চেঞ্জ অপারেশনের একটা পরিকল্পনা ভেতরে। এই যে ভারতের যে কমপ্লিট সাইলেন্স যখন এই পতন হলো, isn't that an indication
যে সামথিং ইজ ভেরি ভেরি আমিস। এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশের ওপরে, এত মানে একটা ডেমোক্রেটিক, একটা মোটামুটি ডেমোক্রেটিক জায়গাতে যে এসছিল, ঠিক আছে, অনেক ভুল করেছে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি, 2014 থেকে আমরা দেখে আসছি সেটা। তো বাট পলিটিক্যাল, জিওপলিটিক্যাল বা ইন্ডিয়ান ইন্টারেস্টটা সার্ভ করছিল হয়তো, বাট ইট ওয়াজ নট সার্ভিং দি আমেরিকান ইন্টারেস্ট। তো তো সেখানে ইন্ডিয়ার ইন্ডিয়াকে অ্যাজ এ ইন্ডিয়াকে যদি সঙ্গে না নিত তাহলে কিন্তু এই জিনিসটা হওয়া মুশকিল ছিল। জি, উই মেনটেন্ড হোয়াট ওয়াজ কল্ড স্ট্র্যাটেজিক সাইলেন্স আর কি। একদম হ্যাঁ, স্পষ্ট। তো আপনাদের ফাইন্ডিংসটা মোটামুটি স্পষ্ট। এবারে যদি আসি একটু সেনাবাহিনী, আপনি বলছেন তারা কিভাবে ইনভলভ হলো, এবং আমি ওই মানে প্রতিবেদনটা মনে হয় এভাবে বুঝতে পারছিলাম এনায়েত কবিরের প্রতিবেদনটা থেকে, যে আসলে ৩ বাহিনীরই একটা একটা বা এক ধরনের সংশ্লিষ্টতার জায়গা আছে। কিভাবে হলো আসলে সেনাবাহিনী বা ৩ বাহিনীর সংশ্লিষ্টতা কি করলো তারা? কখন থেকে সংশ্লিষ্ট হলো? আমার মনে হয় যে এই ডিসিশনটা কিন্তু এই যে টু সুইচ সাইডস আর কি, সো টু সে, টু abandon the government in power and play an active role এই গভর্নমেন্টটাকে থেকে সাপোর্ট সরিয়ে নেওয়াতে, সেটা কিন্তু ওই লাস্ট 5 days অফ অগস্টে ঘটেছে আর কি। তো আচ্ছা। যেভাবে এনার ভাই এই জিনিসটার বর্ণনা দিয়েছেন আর কি, যে কারা কারা ইনভলভ ছিল, কোন কোন অফিসার্স ইনভলভ ছিল এই হুম, এই প্রেশারটাকে ইনক্রিজ করানোর জন্য। আর এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড অন দ্য 4th of August, লাস্ট মোমেন্টে গিয়ে 4th of August লেট ইন দ্য নাইট উনি ডিসক্রাইব করে বলেছেন যে টেলিকনের মাধ্যমে কিন্তু অনেকগুলো টপ জেনারেলসরা এই ডিসিশনটা নিয়ে ফেলেছিল। আর 5th of August কিন্তু এন্টায়ার ডে ওয়াকারুজ্জামান কিন্তু গণভবনে যাননি। গণভবনে শুধু দুজন অফিসার ছিল সিনিয়র, একজন ছিলেন এসএসএফ এর যে চিফ মিস্টার মেজর জেনারেল নাজমুল হাসান, আর ছিলেন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি কবির আহমেদ, মেজর জেনারেল কবির আহমদ। তাছাড়া আরেকজন ব্রিগেডিয়ার ছিলেন। হাউএভার ওই দিন 5 তারিখে কিন্তু একটা কিছু ইম্পর্টেন্ট আওয়ামী লীগ নেতারা এসছিলেন ওখানে, তাদের নিয়ে কিন্তু হয়তো একটা বৈঠকও হয়েছিল ওখানে। বাট আই থিঙ্ক বাই দ্যাট টাইম the army had completely removed itself হুম। from মানে to provide any kind of bulwark against what was coming আর কি। তো তো সেটা উনি যেটা বর্ণনা দিয়েছিলেন, দ্যাটস ফ্যাসিনেটিং, যে ওনাকে কিভাবে হেলিকপ্টারে তোলা হলো, মানে কারা কারা ছিলেন ওই মুহূর্তে যখন ওনাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো, বা ওই পয়েন্টে নিয়ে যাওয়া হলো যেখান থেকে হেলিকপ্টারটা এয়ারবেস অব্দি গেল, যেখান থেকে উনি C-130 করে ভারতে এলেন। তো আমার মনে হয় যে আর্মি যেটা অ্যাচিভ করতে পেরেছে আর কি, সেটা হলো যে এটা রিলেটিভলি ব্লাডলেস August 5th হয়েছিল আর কি। নইলে কিন্তু অনেক ধরনের অঘটন সেখানে ঘটতে পারতোই। আর আরেকটা জিনিস যেটা আমি বুঝি, অনেকেই বোঝেন হয়তো, বাংলাদেশে অনেকেই বোঝেন, সেটা হলো যে আম, এটার একটা ডিনায়াল ছিল অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন, অ্যাজ ফার অ্যাজ দ্য ইউএস ইজ কনসার্ন। ডিনায়াবিলিটিটা ছিল বিকজ দের ওয়াজ নো স্মোকিং গান এভিডেন্স, এখনো নেই। হুম, হুম। আর সেটাই হলো ডিনায়াবিলিটি। একটা অপারেশনের মেন ফান্ডামেন্টাল হচ্ছে ডিনায়াবিলিটি। তো সেই ডিনায়াবিলিটিটা তো আমরা রিড করতে পারছি, আমরা হয়তো দেখতে পারছি না, বাট উই আর বিং এবল টু রিড দোজ সাইন্স, উই আর এবল টু সি দ্য স্মোক কামিং আউট অফ দ্য গান, কিন্তু আমরা দেখিনি যে বুলেটটা ফায়ার হুম, করা হলো, রাইট, সো টু সে। তো তো সেই যে দুজন সামরিক কর্মকর্তা, দুজনেই মেজর জেনারেল, কবির আহমেদ অ্যান্ড মেজর জেনারেল নাজমুল হাসান, ওনারা ওনাদের কি রোল ছিল এই মুহূর্তে? ওনারা হেলিকপ্টারে করে এয়ারফিল্ডে গেলেন, এয়ারফিল্ড থেকে কি ওনারা ওই যে C-130 এয়ারক্রাফটেও কি ওনারা ইন্ডিয়া এসেছিলেন, আবার বাংলাদেশে ফেরত গেলেন? আই থিঙ্ক এই জিনিসগুলো অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলে, যে সেফ প্যাসেজ দেওয়া হলো, হুম। বাট নাও এই সেফ প্যাসেজটা এক ধরনের আহ, বন্দি হয়ে যাওয়ার মতন অলসো, বিকজ her hands are tied. She is with a bunch of other Awami League leaders, many of against যাদের বিরুদ্ধে অনেক ধরনের allegations আছে, right? So this is not the Awami League that she can marshal together and go back to Bangladesh. তো আচ্ছা, আপনি বলছিলেন যে এই এটা যে হলো আট আটকা পড়ে যাওয়ার হ্যাঁ, মতন। আপনি এই যে আটকা পড়ে গেল, কিন্তু আপনি বলছিলেন যে 5ই আগস্টে তাকে যে ভারতে একটা সেফলি তাকে নিয়ে যাওয়া হলো, এর মাধ্যমে একটা মানে রক্তপাত অনেকখানি বন্ধ করা গেল। ভারত এবং আমেরিকার
পরিকল্পনার অংশে কি আসলে রক্তপাতটা ছিল, মানে শেখ হাসিনাকে হত্যা করা কি? না, আমার মনে হয় সেটা ছিল না। আমার মনে হয় যে দ্য হোল আইডিয়া ওয়াজ টু রিমুভ দ্য প্রবলেম রাদার দ্যান পুট অ্যান এন্ড টু দ্য প্রবলেম। হুম হুম। আচ্ছা। রাইট, মানে মানে একটা এত বড় ঘটনা ঘটবে আর রক্তপাত হলে ইন্ডিয়ার আনসারেবল যে ব্যাপারটা, সেটা তো আরো বেশি বেড়ে যায়, তাই না? যে হাউ কুড ইন্ডিয়া ইভেন অ্যালাউ দ্য ব্লাড শেড, সেটা তো সেটা দ্যাট টু অফ হেড অফ গভর্নমেন্ট আর কি। হ্যাঁ, তো আই থিঙ্ক এই জন্যই কিন্তু এটাকে অ্যাভয়েড করাটা জরুরি ছিল। তাহলেই কিন্তু আরো ভালোভাবে ডিনায়াবিলিটিটা কিন্তু বাইট করে। হুম হুম। ডিনায়াবিলিটি আরো ভালোভাবে বাইট করে দ্য মোমেন্ট ইউ সেভ দ্য লাইফ অফ আ পার্সন। ইউ আর সেভিং দ্য লাইফ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউ আর হোল্ডিং হার ব্যাক এজ ওয়েল। জি। তো এটার মানে কি? এটার মানে যেটা আমরা বুঝি, মানে অনেকেই বোঝে, সেটা হলো -2 এর -1 হয়ে গেল আর কি। আচ্ছা, -2 কথা আসছে, আবার -2 এ -1 হয়ে গেল। আহ, আহ, মানে আর বেগম জিয়া তো আসলে বৃদ্ধ অবস্থায় ছিলেন, তিনি মারা গেলেন, মানে -2 কমপ্লিট হয়ে গেল, তাহলে যেই ফর্মুলাটা ছিল সেটা কি কমপ্লিট হয়ে গেল? আমার না, আমি এখনো বলবো না -2 কমপ্লিট হলো। আমি তো বলছি না বেগম খালেদা জিয়া মাইনাস, মানে সেই ওয়ান -1 ছিলেন, প্লাস, হ্যাঁ। মানে হ্যাঁ। আমি তো বলছি যে -2 ইজ নাও ইন অপারেশন ইটসেলফ। আচ্ছা, কিভাবে? মানে আমরা তো তারেক রহমানকে দেখছি পাওয়ারে আছেন, হ্যাঁ হ্যাঁ। বাট ইজ তারেক রহমান প্রুভিং টু বি অ্যান ইফেক্টিভ প্রাইম মিনিস্টার? লটস অফ কোয়েশ্চেন্স। কেন কিনা গ্রাউন্ড লেভেল থেকে যে ধরনের ইনফরমেশন আসছে, দ্য লস অফ কন্ট্রোল বা লস অফ সাম সেন্স অফ, মানে আমি বলবো লস বলবো না, বাট টু অ্যাকচুয়ালি হ্যাভ এ গ্রিপ ওভার গভর্নমেন্ট, সেটা তো আমরা দেখছি না। আর সেটা কম্পাউন্ডেড হয়ে যাচ্ছে বিকজ এই জ্বালানির হুম স্কেয়ারসিটির জন্য। রাইট, তো দ্যাট ইজ গোয়িং টু কজ অন্য ধরনের, যেগুলোকে আমরা বলি রিপল এফেক্ট উইদিন দ্য ইকোনমি। তো সেগুলোকে কন্ট্রোল করার মতন ক্ষমতা কি এই সরকারের আছে? দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য আচ্ছা, টেস্ট আমার তাহলে এই দ্যাট ইজ প্রশ্ন, নাও অন। যে -1 হয়ে গেল, শেখ হাসিনাকে বন্দি করে ফেলা হলো, আর তাহলে কি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া এখনো চলমান? মেবি, উই ডোন্ট নো হাউ। আমরা তো সেটা তার কোনো সাইন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। খালি আচ্ছা। দ্য ওনলি ইন্ডিকেশন ইজ গভর্নমেন্টের, যেই ধরনের গভর্নমেন্টের কন্ট্রোল থাকা উচিত ছিল একটা সো কল্ড ইলেকশনের পরে। দিস ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন, হাউএভার an election that is reasonably accepted by people in Bangladesh আর কি। হ্যাঁ, nobody really হুম minds Bangladesh without the Awami League at this point in time. সেই 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 জিনিস নিয়েও হয়তো চর্চা হয়েছে ভারত আর বাংলাদেশের কর্তৃপক্ষের মধ্যে, বাট উই ক্যান ডিসকাস দ্যাট লেটার। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে আহ, আহ, যেই জিনিসগুলো অ্যাচিভ করার মতন জায়গায় জিওপলিটিক্যাল লেভেল থেকে, সেই জায়গাগুলো, অবজেক্টিভস গুলো যদি অ্যাচিভ না হয়, তাহলে এনিবডি মাইট বি এক্সপেন্ডেবল। So we have to wait and watch যে how whether this government তার কন্ট্রোলটাকে ফেরত আনতে পারে কিনা। সো ফার আমি কোনো এমন কিছু দেখতে পাচ্ছি না। দারুণ প্রমিস ছিল কিন্তু, যে ঠিক আছে, একটা মন্দের ভালো আর কি আমরা পাচ্ছি, লেট আস প্রসিড উইথ দিস অ্যারেঞ্জমেন্ট ফর আ ওয়াইল অ্যান্ড সি যে এই বিএনপি সরকার, বিএনপি লেড গভর্নমেন্ট, এই যে কেওস যে বাংলাদেশের মধ্যে ছিল, the social political chaos, economic downslide, এটাকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না। হুম তো আই এম সরি। হুম। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের আরো ভালোভাবে এইগুলোকে স্টাডি করতে হবে অ্যাজ দ্য উইকস গো বাই, অ্যান্ড উই হ্যাভ টু ওয়াচ যে এই গভর্নমেন্ট কোনোভাবে একটা পরিস্থিতির উপরে কন্ট্রোল আনতে পারে কিনা। বাংলাদেশের মধ্যে কিন্তু এখন আচ্ছা, যেটা এই যে আমি কন্ট্রোল আনতে কথা না বলে পারাটা, বুঝছি। জনাব চন্দ্র নন্দী, কন্ট্রোল আনতে না পারাটাকে আপনি এই সরকারের অদক্ষতা বা ব্যর্থতা হিসেবে দেখছেন, নাকি আসলে কন্ট্রোলটা অন্য কোথাও, সেখানেও কোনো জিও পলিটিক্স কাজ করছে? কুড বি আমার ওই জন্য সেটা বললাম, উই হ্যাভ টু, আমাদের সেই সায়েন্স গুলোর জন্য ওয়েট করতে আচ্ছা। হতে হবে। হুম হুম। সো সো দ্যাট আমরা তারপরেই কিন্তু ডিপ আচ্ছা ডাইভটা আচ্ছা, করতে পারবো। স্পষ্ট, মানে আরেকটু প্রমাণ আসবে, তাহলে বোঝা যাবে যে আসলে সেই -2 এখনো চলছে কিনা, প্রক্রিয়াধীন আছে কিনা। আপনার কাছে তাহলে একটু আসি যে সেনাবাহিনীর ভূমিকার কথা। প্রশ্নটা এখানে যে ধরেন সেনাপ্রধান, তিনি একদম শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক আছে, তিনি তার সময়ই সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, বা শীর্ষ জেনারেলরা যারা আছেন তারাও আসলে আওয়ামী লীগের আমলেই তারা প্রমোটেড হয়েছেন। তো
তারা সেনাবাহিনীর নানান রকম স্বার্থ আওয়ামী লীগ আমলে হচ্ছিল, তাদের নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, কেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল বা আওয়ামী লীগ সরকার পতনের মানে তারা অ্যাক্টিভ রোল প্লে করলো? আমার মনে হয় যে এখানে আমাদের শুধু লোকাল মানে উম, এই রিজিওনাল জিও পলিটিক্স দিয়ে গিয়ে আমাদের একটু বাইরের দিকে যেতে হবে। আমাদের দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রোল কি ছিল। শুধু কি একটা কভার্ট অপারেশনের মাধ্যমে রেজিম চেঞ্জ হয়েছে? না, সেগুলোর অন্যান্য এলিমেন্টও ছিল। আমরা আমরা জানি যে যে ধরনের কনকক্টেড রিপোর্টস তৈরি করা হয়েছিল ইউনাইটেড নেশনসে, যেটা ভলকার তুর্কের যে ডিপার্টমেন্ট ছিল তাদের মাধ্যমে যেটা করানো হয়েছিল, আর সেই প্রেশারটা কিন্তু বিল্ড করা হয়েছিল আর্মির ওপরে। পিস কিপিং রোল এটা তিনি একটা বড় বলেইছেন। ফ্যাক্টর ছিল। হুম। রাইট, একটা পিস ওটা ছিল। তারপরে তার ফিউচার কি রোলস থাকতে পারে আমরা জানি, দ্য প্রুফ অফ দ্য পাই ইন দ্য ইটিং ইট। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আহ, 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 উম, সেনাদের অন্য একটা পয়েন্ট ইয়েতে মানে কনফ্লিক্ট জোনে পাঠাতে পারে আর কি। তো এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং গুলো নিশ্চয়ই পরে ওয়ার্কআউট হয়ে থাকতে পারে যে উই আর গোয়িং টু কন্টিনিউ উইথ ডুইং দিস ইফ ইউ ডু দিস। হুম। তো মানে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়ার্স। তো এই প্রিন্সিপালের উপরে যদি কাজটা হয়ে থাকে, দেন ফর ওয়াকারুজ্জামান, for General Waqaruzzaman, this was a much better option rather than having to end up handling another problem within the armed forces, which would have been very difficult for him to resolve যদি এটা ওইদিকে যেত। আচ্ছা। তো আমার মনে হয় that was the prime mover। আর কনভিন্স করার জন্য there might have been other players আর কি, যে you have to do this because this is no longer a popular government anymore and geopolitical objectives গুলো মিট করতে পারছে না, so don't come in the way, rather fall in line। আচ্ছা। তো যেই স্বার্থে আসলে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার এই রেজিম চেঞ্জ অপারেশন করলো যুক্তরাষ্ট্র এবং ভারতও, সেই স্বার্থটা কি তাদের এখন সিদ্ধি হলো? তারা কি তাদের স্বার্থটা এই সিদ্ধি করতে পারছে? জি। that is exactly what we have to wait and watch। সেজন্য আমি একটু আগে বললাম যে জিওপলিটিক্যাল গোলস গুলো কি। এই মুহূর্তে জিওপলিটিক্যাল গোল হচ্ছে চায়নাকে কিভাবে আটকানো। হ্যাঁ, চায়না কিন্তু একটা খুব মোটামুটি ভাবে একটা ইলেকশন কিন্তু মিয়ানমারে দাঁড় করিয়েছে। হুম। হুম। যে মিলিটারি হুন্টার যে মিলিটারি বস ছিলেন, হ্যাঁ, উনি কিন্তু এখন প্রেসিডেন্ট হয়েছেন মিয়ানমারের। হুম। রাইট। একটা আর তাতে আমরা সেটা হোয়াট ইজ দ্য লেসন, হোয়াট ইজ দ্য জিওপলিটিক্যাল লেসন, সেটা হচ্ছে যে এর পেছনে চাইনিজ ব্যাকিং না থাকলে এই ইলেকশনটা সাকসেসফুলি মোরাললেস সাকসেসফুলি করতে পারতো না। তার থেকে কি বোঝানো যাচ্ছে যে চায়না যে ধরনের পাওয়ার উইল্ড করছে মিয়ানমারের ওপরে, সেটা ইজ ভেরি স্ট্রং। আর সেটাই কিন্তু এক ধরনের মেসেজ যাচ্ছে রিজনাল প্লেয়ার্সদের কাছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, মানে চাইনিজ ইন্টারেস্ট, চাইনা কিন্তু তার ইন্টারেস্ট গুলো মিয়ানমারে খুব স্ট্রংলি প্রোটেক্ট করেছে এবং করবে। সেই জন্য আমরা জানি যে যেই ধরনের হেল্প প্রমিস করা হয়েছিল আরাকান আর্মিকে, সেটা কিন্তু এগোয়নি। আমরা এটাও জানি আর দেখতেও পাচ্ছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে, হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে হুম। যে জিনিসগুলোকে আহ, আম, যে জিনিসগুলোকে একটু হাওয়া দেওয়া হচ্ছিল, সেগুলো কিন্তু থেমে গেছে, সেগুলো কিন্তু আর হচ্ছে না এই মুহূর্তে। হ্যাঁ, নোবডি ইজ টকিং অ্যাবাউট দ্য রোহিঙ্গাস নাও, অলদো রোহিঙ্গাদের খুব ভালোভাবে তাদের ওয়েপন্স তাদের দেওয়া হয়েছিল, ভেরি সফিস্টিকেটেড ওয়েপন্স। এই ওয়েপন্স গুলো কোত্থেকে এসেছিল, কার মাধ্যমে এসেছিল, কিভাবে তাদের কাছে পৌঁছেছিল। তো আমরা যেই যেই রোহিঙ্গাদের যে মিয়ানমারের রাখাইন স্টেটে ঢুকে আরাকান আর্মির সঙ্গে প্রবলেম সৃষ্টি করে যে মারামারিগুলো হচ্ছিল গত সেপ্টেম্বর থেকে, সেটাও কিন্তু থেমে গেছে এই মুহূর্তে। রাইট, এগুলো কিন্তু সব হচ্ছে মিয়ানমারের ইলেকশনের পরে। উই আর সিইং দ্যাট এই ফোর্সেস গুলো আর খুব একটা অ্যাক্টিভ নেই, বাট সেগুলো অ্যাক্টিভ অন্যভাবে হতে পারে, উই ডু নট নো। ওই জন্য বললাম এখনো কিন্তু আমাদের কাছে ওই ধরনের সিগন্যালস বা সাইন্স পাচ্ছি না যাতে কি আমরা বুঝবো যে চায়নার উপরে আবার করে যদি প্রেশার বিল্ড করতে শুরু হয়, সেটা আমরা এখনো পাচ্ছি না। জি, জি। আপনি অবশ্য শুরুতেই বলছিলেন যে আরও কিছু বিষয় মানে দেখার বাকি আছে, সেটি এখনো বলছেন। আমি একটু এটা যাই যে আমি ওই প্রতিবেদনটা পড়ছিলাম, এনায়েত কবিরের প্রতিবেদনের মধ্যে দেখছিলাম যে সরকারের ভেতরেও আসলে কারা কারা জড়িত, তার মধ্যে নাম উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের কথা, যে তিনি সরকারের ভেতরকার ইনফরমেশন দিচ্ছিলেন।
তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানা গেছে কিনা এক, এবং আপনারই একটা প্রতিবেদন এর আগে ছিল যে সেখানে সরকারের 3 জন মন্ত্রীর সংশ্লিষ্টতার কথা আপনি উল্লেখ করেছিলেন। আপনি বলেছিলেন মানে মন্ত্রী পদমর্যাদার সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আসলে তাদের সংশ্লিষ্টতা কিরকম আপনার কাছে মনে হয়েছে? আমার তো মনে হয় স্টিল স্ট্যান্ড বাই দ্যাট স্টোরি। আর যেটা এনায়েত কবির মেনশন করেছেন, ইজ আ ভেরি রেসপন্সিবল জার্নালিস্ট। আমরা কিন্তু এই পয়েন্টস গুলো উই হ্যাভ ডিসকাসড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। সেই জন্য এনায়েত কবির সাহেব লিখে দিলেন উইদাউট এনি বেসিস, আমি সেটা মেনে নেব না কোনোভাবে। অ্যান্ড বিসাইডস, again proof of the pie is in the eating it। এই যে এত সো কল্ড আওয়ামী লীগের দোসরদের অ্যারেস্ট করা হলো উইথ অর উইথাউট এভিডেন্স, তাদের জেলে ফেলে দেওয়া হলো, এখনো তারা পড়ে আছে উইথ ট্রায়ালস গোয়িং নোওয়্যার। আর এই ভদ্রলোককে টাচও করা হলো না, উনি কোথায়? ওয়্যার ইজ ইট, রাইট? এদের তো অনেকজনকে তো দেবের হান্টেড ডাউন অলসো, তাদের তো ধরা হলো। তারপরে সালমান রহমান কে আর আনিসুল হককে আহ, কিভাবে ধরা হলো সেগুলো তো লোকজন জানে, যে এন্টায়ার থিং ওয়াজ আ ড্রামা দ্যাট ওয়াজ সেট আপ দেয়ার এট দ্যাট টাইম। ওই যে জলের মধ্যে হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, নৌকা করে সদরঘাটে পালিয়ে পালাবার যেতে চেষ্টা হবে। করছিল, রাইট? রাইট। তো এগুলো তো হয়েছে। তো আমার মনে হয় যে এই কিন্তু তাহলে তারা জিনিসগুলো সেফ এক্সিট পেলেন না আওয়ামী কেন? লীগের মানে ধরেন সালমান এফ আমি তো রহমান এবং আমি তো আনিসুল। সেটাই বলছি। হ্যাঁ। আমি তো সেটা মানে এখানে কিন্তু মানে অনেক ধরনের যেগুলোকে আমরা বলি সো কল লিটল গেমস ওয়ার গোয়িং অন, যে দোজ হু ওয়ার আনওয়ান্টেড ফর হোয়াট এভার রোলস দে মে হ্যাভ প্লেড। সেই জন্য যেমনি আমি আরেকটা অ্যানালজি দিতে পারি, যে 3 জন সেনা অফিসার, 3জনই মেজর জেনারেল, তারা সাকসেসফুলি পালিয়ে গেল কি করে বাংলাদেশ থেকে, ওয়ের অ্যাজ মেজর জেনারেল জিয়াউল হাসান আটকা পড়ে গেল কেন? রাইট? দ্যাটস এ বিগ মিস্ট্রি ফর মি। আর এই যে 3জন মেজর জেনারেল, তার আমরা ডিজিএফআই চিফ ছিলেন হামিদুল হক, তারপরে আমাদের এনএসআই এর চিফ ছিলেন অন্তত এপ্রিল মাস অব্দি মেজর জেনারেল টিএম জুবায়ের, আর তারপরে মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ। এরা কি করে সাকসেসফুলি চলে যেতে পারলো, whereas মেজর জেনারেল জিয়াউল হাসান কেন আটকা পড়ে গেলেন? and why is it that the army top brass did not make any attempt to help them get away? তো জিয়াউল হাসান অত্যন্ত একটা সেন্সিটিভ পজিশনে ছিলেন, যেখানে ওনার কাছে he may have been privy to some of these conversations, to some of the conspiracy that might have happened। সেই জন্যই কি ওনাকে আটকানো জায়েজ ভেবেছে আর্মি টপ ব্রাস, আর সেই জন্য কি উনি এখন হি ইজ ইন জুডিশিয়াল কাস্টডি। তো আমার মনে হয় যে ট্রায়ালটা যখন হবে, তো এগুলো হচ্ছে অ্যানালজিস। আর শুধু যে 3জন পলিটিক্যাল লিডার্সদের কথা বলেছি তা না, দিস সার্কেল কুড বি বিগার। আমাদের ফোকাসটা হয়তো আমরা সেভাবে এখনো করতে পারছি না, কিন্তু যদি এটা ভালো করে আরো ডেপথে গিয়ে এই জিনিসটাকে ইনভেস্টিগেট করা যায়, উই মে কাম অ্যাক্রস আদার ফিফথ কলামনিস্টস অ্যারাউন্ড শেখ হাসিনা। আমি জানি না শেখ হাসিনা হারসেলফ ইজ অ্যাওয়্যার অফ অল দিস অর নট। ফর হার এই প্রবলেমটা তাকে দলকে সংগঠিত করতে হবে, তাকে দলকে একটা সার্টেন ডাইরেকশন দিতে হবে, দল ব্যান্ড। তো তার মধ্যে ওনার মানে কটা দিক ভাববেন সেটা হলো একটা, মানে she doesn't want to open too many fronts at this point in time, যেটা আমার যেমন হচ্ছে আর কি। জি। তো তো এই জিনিসগুলো কিন্তু আরো ডিপলি আওয়ামী লীগের মধ্যে স্টাডি করতে হবে, এবং বাইরে যারা এগুলো নিয়ে ডিল করেন তাদেরও স্টাডি জি। করতে হবে, এখন যে এখন তিনি হাউ মাচ ড্যামেজ ওয়াজ কজ টু দি আওয়ামী লীগ। জি, এখন তিনি নিজে জানেন কিনা, আপনি বলছেন যে শেখ হাসিনা জানেন কিনা, শেখ হাসিনাকে ভারত এখন কি জানাচ্ছে বা ভারত এখন কি বলছে সেটি একটু আপনার কাছে জানতে চাই। সেই বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা? কারণ আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা যখন 5ই আগস্টের পর ভারতে গিয়ে পৌঁছালেন, তখন তার নিরাপত্তা উপদেষ্টা মানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তীতেও নাকি কয়েকবার তার সাথে দেখা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। আসলে ভারত কি বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে এখন? এবং সাথে আরেকটা জিনিস যোগ করে দিই, সম্প্রতি আমাদের বাংলাদেশি গণমাধ্যম মানবজমিনে একটি খবর এসেছে যে ভারত 2টি প্রস্তাব দিচ্ছে শেখ হাসিনাকে। এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগে মত দিন, অথবা ভারত ছেড়ে কাতার যান। এই প্রসঙ্গেও একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, আমি এগুলো আই এম অ্যাওয়্যার অফ এই রিপোর্টস গুলো, বাট আমার পার্সোনালি কিন্তু আই হ্যাভ নেভার ফেল্ট দি আর্জ টু গো অ্যান্ড ইনভেস্টিগেট দিস। কেন কিনা আমি ডাইরেক্টলি এমন কারোর সঙ্গে কথা বলতে পারিনি যে আমাকে বলবে যে এই ধরনের অপশনস দেওয়া হয়েছে কাতারে যাওয়ার আর
বা এখানে গিয়ে রিফর্মড আওয়ামী লীগের একটা স্লাইট ফ্লিকার অফ অ্যাক্টিভিটি দেখেছিলাম যখন শিরিন শারমিন চৌধুরীকে অনেক বছর মানে অনেকগুলো মাসের পর আর কি উনি সারফেস করলেন। উনি তো আমরা সবাই জানতাম ক্যান্টনমেন্টেই ছিলেন, তারপরে হঠাৎ ধানমন্ডিতে উনি সারফেস করলেন। আর যেটা আমি তারপরে খোঁজ নিয়ে দেখলাম সেটা হলো যে ওয়েদার শিরিন শারমিন ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ among other আওয়ামী লীগ লিডার্স। আর যেই এটা ফিডব্যাকটা আমি বুঝতে পারছিলাম অ্যাবসলিউটলি নট। শি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু লিড দ্য আর পার্টি ইন দ্য অ্যাবসেন্স অফ শেখ সাবির হোসেন হাসিনা। চৌধুরী তাকেও কিন্তু একইভাবে আমার মনে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হলো জামিনে। হ্যাঁ রাইট, কিন্তু সেখানে তো তখন তো দি আমেরিকানস ওয়ার স্টিল দেয়ার, হুম। মানে হি ইজ ক্লোজ টু দি আমেরিকানস। তো আমার মনে হয় সেটা এক ধরনের ডেটারেন্ট হয়ে গিয়েছিল হয়তো ইন আ ওয়ে, যে এই লোকটাকে বেশি ঘাটালেও চলবে না আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই কাতারে যাওয়ার ব্যাপারটা বা রিফর্মড আওয়ামী লীগের ব্যাপারটা শেখ হাসিনা হয়তো নিজেও, যদি এটা সত্যি হয়ে থাকে, ইফ দের ইজ এনি গ্রেইন অফ ট্রুথ টু দিস মানব জমিন রিপোর্ট, তাহলে আমার মনে হয় যে শি উড হ্যাভ টার্ন দিস ডাউন। হুম। মেবি অন্য কোনো ডেস্টিনেশন, ইয়েস, I don't know, but certainly not Qatar and certainly not a reformed Awami League যেখানে she will not be able to call the shots. এখন যেই নেতা আসুক, সবাই কিন্তু ওই যে বললাম, the only way they see a future for themselves and the party is is when it is led by Sheikh Hasina, not by us another person. তাহলে কিন্তু এই পার্টিটা যে ফোর্স টু বি রেকন উইথ হয়ে এত বছর ছিল, সেটা হয়তো সেই জায়গায় আর যেতে পারবে না যদি এই এই জিনিসটা ঘটে, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি পার্টির লিডারশিপটাকে দেখা হয়। আচ্ছা, এখন ভারত কি চাইছে? মানে ভারত দেখেছি 5ই আগস্টের পরে বরাবর ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে, কিন্তু যখন আবার জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, তখন থেকে আসলে ইনক্লুসিভ নির্বাচন শব্দটা উধাও হয়ে গেল। তারা সুষ্ঠু ফেয়ার নির্বাচনের কথা বলে আসলো, এবং ইনক্লুসিভ নির্বাচন হলো না, তাতেও ভারত কোনো বক্তব্য রাখলো না। তারপরে পার্লামেন্ট থেকে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হলো একদম পাকাপোক্তভাবে, মানে নিষেধাজ্ঞার যে বিষয়টা সেটাকে পাকাপোক্ত করা হলো, ভারত কিছু বলল না। আসলে ভারতের এখনকার অবস্থান কি? তারা কি আসলে আওয়ামী লীগের মিত্র নাকি শত্রু? আমি সেটা মিত্র শত্রুর মধ্যে যাব না। আমার যেটা মনে হচ্ছে যে আহ, উম, আওয়ামী লীগের মধ্যে, সরি, বাংলাদেশের মধ্যেও এমন কিছু পলিটিক্যাল ফোর্সেস আছে, ইনক্লুডিং দ্য বিএনপি, হু ডু নট ওয়ান্ট দি আওয়ামী লীগ অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। আমার মনে হয় তারাও চায় না যে শেখ হাসিনার লিডারশিপে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক। মানে এটার একটা কারণ আছে, আওয়ামী লীগ স্টিল রিটেন্স লট অফ সাপোর্ট অন দ্য গ্রাউন্ড। সেটা হয়তো এই পলিটিক্যাল আউটফিটস গুলো জানে, আর সেটা ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে। বাট বাট যে ডিসপেন্সেশন এখন পাওয়ারে আছে আর যারা অপোজিশনে আছে, জামাতে ইসলামী, তারা আগামী দিনগুলোতে কি ধরনের তাদের পলিটিক্সটা গ্রো করবে বা ডেভেলপ করবে, কোন ডাইরেকশনে যাবে, তখন কি ধরনের চাপ অ্যান্টিসিপেট করবে বা অ্যাকচুয়ালি সামাল দিতে হবে বিএনপি কে, সেটা বিএনপি কে বুঝতে হবে আর কি। And সেটাকে কাউন্টার করার মতন ক্ষমতা বিএনপি থাকবে কিনা সেটা বিএনপি কে বুঝতে হবে। সেটা কি একটা রিফর্মড আওয়ামী লীগ সেই ফোর্সটাকে কাউন্টার করতে পারবে, জামাতের মতন ফোর্সটাকে? আর আরেকটা জিনিস ঘটবে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যদি গভর্নেন্সে ফেল করে আর কি বিএনপি, তার ইমিডিয়েট পলিটিক্যাল বেনিফিশিয়ারি কিন্তু জামাতে ইসলামী হবে। সো ইউ ক্যানট ডিলে দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং বাংলাদেশের পলিটিক্স টু ওই যেটা নর্মাল পলিটিক্স অ্যাজ ইউজুয়াল আমরা জানি ছিল আওয়ামী লীগ, বিএনপি, বাকিরাও আছে থাকলো। তো সেই জায়গাটা, and most importantly of course is the role that the army will play. আমাদের দেখতে হবে কিন্তু একটা জিনিস, let me take you point you to this direction, যে আর্মির কিন্তু ব্যারাকসে ফিরে যাওয়ার কথা ছিল immediately after the election. আর্মি কিন্তু এখনো ব্যারাকসে ফিরে যায়নি। So are they anticipating problem in the days to come? Or will there be some sort of a political upheaval sooner rather than later? তো সেই জিনিসটা আমরা we have to wait and watch. As I said, signals এখনো সেদিকে আমরা পাচ্ছি না যে একটা ইনস্টেবিলিটির দিকে এগোচ্ছে। But হ্যাঁ, the ground is probably slowly getting prepared because of
পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিজনস। মানে এটা একটা বড় জায়গা, প্রশ্নের জায়গা যে আর্মি কেন এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না। নিশ্চয়ই এটা একটা বড় কোশ্চেন। আমি শেষ প্রশ্নে আপনার কাছে আসি যে আর একটা মানে প্রতিবেদনের এই জায়গাটাও দেখলাম যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের দুর্নীতির নথি দুদকের কাছ থেকে মানে নর্থ ইস্ট নিউজ পেয়েছে। এটা একটু আপনার কাছে জানতে চাই, এটা কি দুদক এটা স্বপ্রণোদিত হয়ে মানে এই তদন্তটা করলো, নাকি দুদকে কেউ এই অভিযোগ দিল তার প্রেক্ষিতে করলো? এরকম সেনা প্রধানের এটা মানে আর নৌ প্রধানের এটা বিরুদ্ধে। দুদকে এটা এক ধরনের রিটেন কমপ্লেন্ট, রিটেন কমপ্লেন্ট এ কেই দেখেছে আর কি, পেই করেছে, গিয়েছে। আপনি দেখুন, শুধু যে নৌপ্রধান তা না, ইভেন যে চিটাগং পোর্ট অথরিটির যে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এন মনিরুজ্জামান, তার এগেনস্টে স্ট্রং অ্যালিগেশনস আছে। হুম, মানে আর স্পেসিফিক তিনটে জায়গায় আছে, একটা হচ্ছে চিটাগং পোর্ট অথরিটির মধ্যে, আরেকটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে, আর থার্ড হচ্ছে মংলা পোর্টে। এই তিনটে জায়গায় স্পেসিফিক দুর্নীতির কমপ্লেন্ট আছে, অ্যালিগেশনস আছে। সেগুলোকে কিন্তু ইনভেস্টিগেট করার মধ্যে দিয়েই কিন্তু এই নামগুলো এসছে আর এই লিঙ্কেজেস গুলো এসছে। আই এম নট শিওর এসিসি সেই সেই মানি ট্রেল গুলোকে ফুল প্রুফ ভাবে ইনভেস্টিগেট করতে পেরেছে কিনা, বা যতটুকু তথ্য, যতটুকু ইনফরমেশন আমি অ্যাক্সেস করতে পেরেছি, তার থেকে বোঝা যাচ্ছে। তো সেগুলো, ওই ডিটেলস গুলো হয়তো ওরা প্রেজেন্ট করেনি ওই রিপোর্টস গুলোতে, বাট সার্টেনলি ওই অ্যালিগেশনস গুলো ফিচার করেছে ওই ওই পার্টিকুলার রিপোর্টস গুলোতে। কিন্তু আমি অন্তত সাধারণভাবে, তিনটেতে দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সাধারণভাবে আমাদের দেশের যে বাস্তবতা, এরকম একজন পোর্টফোলিওর একজন ব্যক্তি নৌপ্রধান, তার বিষয়ে দুদক মানে রানিং নৌপ্রধান, তার বিষয়ে দুদক ইনভেস্টিগেশন করবে, এটি একটা খুব স্বাভাবিক ঘটনা না। মানে কোথাও থেকে গ্রিন সিগন্যাল বা কোথাও থেকে একটা নির্দেশনা আসলে তা তবেই এরকমটা সম্ভব। এরকমও কি হতে পারে সামনে সেনাপ্রধান বা বিমান বাহিনী প্রধান তাদের বিরুদ্ধেও এরকম অভিযোগ আনা হতে পারে বা তদন্ত চলতে পারে? তার উপরে কারা কুড ক্ষুব্ধ? বি, উই তার ডোন্ট নো। উপরে কারা ক্ষুব্ধ নৌপ্রধানের উপরে? আমার তো মনে হয় যে ক্ষুব্ধ হওয়ার তো কোনো কারণ দেখছি না, যদি নাকি এটা ওদের মধ্যে থেকেই কিছু করিয়ে হওয়া হয়। বিকজ ওনার কিন্তু টার্ম শেষ হয়ে যাচ্ছে জুলাই 2026-এ, অ্যাডমিরাল নাজমুল হাসানের। হাসান, জি। তো নাজমুল হাসানের, আর এই জিনিসগুলো কিন্তু, এই কমপ্লেন্টস গুলো কিন্তু এসিসির কাছে 2000 প্রায় 23, 24, 25 ওই মানে এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু মানে ঘুরপাক খাচ্ছিল আর কি। হ্যাঁ। হুম, আর এই যে রিপোর্টস গুলো যেটা আমি দেখেছি আর কি, লেটেস্ট যে রিপোর্টটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাজ রিসেন্ট অ্যাজ 11th of January 2026। তাহলে এগুলো যে এই সময়ে হচ্ছে, আহ, আর এগুলো আমরা যেগুলো বুঝছি, আর এটা আমি একা করিনি, এগুলো কিন্তু অন্যান্য বাংলাদেশের কাগজরাও টুকটাক এই স্টোরিগুলোকে করেছে উইথাউট নেমিং নেমস আর কি সেভাবে। বাট এই কারাপশন যে আছে, সেই কারাপশনের ফোকাস গুলো কিন্তু বাংলাদেশেরও দুই একটা কাগজ এটা নিয়ে ফোকাস করেছে। হুম, এরা এখন, বাট এটা নৌবাহিনীর যে প্রধান আর কি, তার অবধি পৌঁছেছে, তার কালপেবিলিটিটা কতটা, তার ইনভলভমেন্ট কতটা। এই যে বলা হচ্ছে যে একটা সুপার মার্কেটে নাকি কেনা হয়েছে কাতারে, সেটার সঙ্গে তার কি সম্পর্ক? তারপরে ক্রেন কেনার ব্যাপার নিয়ে যে দুর্নীতি, অ্যালিজড দুর্নীতি যেটা ঘটেছে, সেটার করাপশন কাকে বলে? করাপশন বলে হচ্ছে যে when you get part of, when you মানে you gain from a questionable deal, সেটাকে করাপশন তো বলে। তো তো সেটা কি সলিডলি এসিসি প্রুভ করতে পারবে? এসিসি কি আদৌ হুম। সেই দিকে এগোচ্ছে টু অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট এন্ড প্রসিকিউট অ্যান অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ দি নেভি চিফ? এই জিনিসগুলো রিমেন্স টু বি সিন অ্যাজ উই গেট ক্লোজার টু হিজ ডেট অফ রিটায়ারমেন্ট। জি, আমি একদমই শেষ করব। একটা শেষ প্রশ্ন শুধু এটা বলি যে দুদকের কাছ থেকে যেমন একটা নথির বিষয় জানতে পারছি যে সেখান থেকে একটা ফাঁস হওয়া নথির মাধ্যমে আপনারা তথ্য পেয়েছেন এবং সংবাদ মানে প্রতিবেদনটা করেছেন এই দুর্নীতির খবর প্রকাশের ক্ষেত্রে। বাকিগুলো অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে ফাঁস হওয়া নথি। মানে কোন নথির ভিত্তিতে আপনাদের মানে এই যে রেজিম চেঞ্জের বিষয়ে যেই প্রতিবেদনটা করছেন, এখানে আপনাদের সোর্স বা নথিটা কি? সোর্স হয়তো আপনারা পুরোপুরি ডিসক্লোজ করবেন না, কিন্তু ফাঁস হওয়া নথির কথা বলছেন, কোন নথির কথা বলা হচ্ছে বা কোন কোন? সেটা কিন্তু মানে ফানিলি এনাফ, আই এম অলসো নট প্রিভি, অনলি দ্য রাইটার ইজ প্রিভি। অ্যান্ড আমার মনে হয় সেটা থাকাই বেটার। যে জিনিসটা আমি যতটুকু গ্যারান্টি দিতে পারি যে দি ডকুমেন্টস আর দেয়ার, কিন্তু সেই ডকুমেন্টস এর নেচার অফ ডকুমেন্টস কি এবং কোন পয়েন্ট থেকে অরিজিনেট করেছে